নিশীথ দ্বীপ্রহর, জনমানব শূন্য ফ্লাইওভারটাও হলুদ আলোময়। বেশিরভাগ ঠিকঠাক জ্বললেও হাতে গোনা কয়েকটা ল্যাম্পপোস্ট সেকেন্ড 3 পরপর জ্বলছে, নিভছে। দূরের বহুতল ভবনগুলো আধারে ডোবা, তাদের মাঝে মাঝে মিটমিটানো স্থির আলো। তাদের রাতের গভীরতায় ব্যস্ত নগরী নীরব হয়ে আছে। শহরের অন্যতম ব্যস্ত সড়কগুলোর যোগসূত্র হিসেবে ফ্লাইওভার বেশিরভাগ সময়ই যন্ত্রযানে বিমগ্ন থাকে, কিন্তু রাত বেশি বলে আপাতত ফ্লাইওভার ফাঁকা। হঠাৎ একটা দুটো গাড়ি চলে যাচ্ছে কেবল। ফাঁকা রাস্তায় একটা গাঢ় খয়েরি রঙের টয়োটা পাইরাস প্রাইম আসতে দেখা যায়। উল্টো পথে অতিরিক্ত গতিতে আসছে বলেই আলাদা করেই চোখে পড়ে তাকে। সামনে থেকে আসা দুটো ট্রাক কোনো রকমে ব্রেক করে পাশ কাটালো গাড়িটাকে। ফ্লাইওভারের মাঝ বরাবর এসে গাড়িটা একখানা জলানেভা ল্যাম্পপোস্টের নিচে থামলো। সেটাও স্বাভাবিকভাবে নয়, ফ্লাইওভারের পার্শ্ব দেয়ালে ধাক্কা দিয়ে তীব্র আওয়াজের সাথে। গাড়ির সামনের একটা হেডলাইট ভেঙে গুঁড়ো গুঁড়ো কাঁচ ছড়িয়ে পিচঢালা রাস্তায় পড়ে আছে। নিয়নের জলানেভা আলো কাজের নয় বললেই চলে। আশেপাশের কিছুকে খুব ভালো মতন দৃশ্যমান করতে সে সক্ষম না। পাশের ল্যাম্পপোস্ট ঠিক থাকলেও সেটা আরও কয়েক কদম দূরে। এদিকটায় আলোর অভাব মেটানোর উদ্দেশ্য নেই তার। গাড়ির পেছনের লাইট দুটোও উপরের আলোর উৎসের মতো একই ছন্দেই জলানেভা করছে। গাড়ির দরজা খুলে যায়। উঁচু সরু হিল পরিহিত একজোড়া পা পড়ে সড়কে। গাড়ি থেকে বেরিয়ে আসে এক ছায়াময়ী যুবতী। ঠক ঠক আওয়াজ তুলে মেয়েটা পা বাড়ায় ফ্লাইওভারের প্রান্তে। বাতাসে চুলগুলো উঠতে শুরু করে তার, আর সেই নিষ্প্রাণ চাহনিতে চেয়ে রয় সামনে থাকা অগণিত আলোকবিন্দুর দিকে। কপালে কাটার মতো বিচ্ছে কিছু একটা, কিন্তু তার চেয়ে বেশি যন্ত্রণা মেয়েটার বুকের ভেতর অনুভব হয়। স্থির স্তব্ধ পরিবেশের কেবল বাতাসের শো শো আওয়াজটাই শোনা যায়। মেয়েটা এতক্ষণ যে বরফের ন্যায় কঠোর অশ্রু জমিয়েছিল, অনর্থক জীবন নামক যন্ত্রণায় চোখের কোনা বেয়ে জল হয়ে বেরিয়ে আসে তা। ফ্লাইওভারের রেলিং শক্ত করে আঁকড়ে ধরে সে মৃত্যুর দিকে অগ্রসর হতে যাবে। ঠিক সে সময়ে সমস্ত নিস্তব্ধতা নির্জনতা পেরিয়ে ওর কানে আসে। ইঞ্চি 3 ডান অথবা বাম দিক থেকে লাফ দিন ম্যাডাম। এখান থেকে লাফ দিলে নিচে থাকা ছিন্নমূলদের তাঁবুর উপর পড়ে বেঁচে যাবেন, মরবেন না। হাত নমনীয় হয়ে আসে মেয়েটার, মাথা কিঞ্চিত নুয়ে পর মুহূর্তেই পাশে তাকায় সে। ওর কিছুটা দূরেই এক সুঠামদেহী পুরুষালী অভয় দাঁড়ানো। তার চেহারা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, তবে ওই মুহূর্তেই একটা মালবাহী ট্রাক আসছিল বিপরীত দিক থেকে। সেটার হেডলাইটের আলোতেই যুবকের প্রতিচ্ছবির দেখা মেলে সেকেন্ড 2 জন্য। ওইটুকু সময়ই মেয়েটার দৃষ্টিশক্তি জানান দেয় ওর পাশেই 27-28 বয়সের এক যুবক। প্যান্টের পকেটে দুহাত গুজে চিন্তিতভাবেই নিচে উকি দিচ্ছে সে। গায়ের ছাই রঙা শার্ট সোডিয়াম বাতিতে হলুদ ভাব দেখাচ্ছে। শার্টের বড় হাতা গোটানো বলেই ছেলেটার লোমশ হাত চোখে পড়ে সহজে। গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতেই অন্ধকারে ডুবে যুবকের মুখ। চেহারা না দেখে দৃষ্টি সরিয়ে নেয় মেয়েটা, কিন্তু হুট করেই ওর বাহাত ধরে ফেললো ছেলেটা। মৃত্যুটান লাগিয়ে ওকে আর একটু ডানে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। আয়েশি গলায় বলে, ব্যাস, এবার লাফ দিন। এদিকটায় নিচে কোনো তাঁবু নেই। এখান থেকে লাফ দিলে নিচে না গিয়ে সোজা উপরে চলে যাবেন আপনি। মাথার ঠিক উপরে থাকা ল্যাম্পপোস্টটা অপ্রত্যাশিতভাবেই জ্বলে উঠল এবার। মেয়েটাও পাশের জনের অনাকাঙ্ক্ষিত আচরণে থমকে তাকায় যুবকের দিকে। পেশিবহুল হাত, সুঠাম গঠন, সঠিক মাপের চুলের কাট, যে কোনো মেয়ের বিচারে সুদর্শনের দলেই সে। মুখ পানে তাকালে যেটা আগে চোখে পড়বে সেটা হলো তার ভ্রুযুগল, কিন্তু সব পেরিয়ে তার ঠোঁটের কোণের সাবলীল হাসিটা চোখে পড়ে মেয়েটার। ওর গায়ে যেন জ্বালা ধরে যায়। শক্ত হয়ে ও নিজেকেই প্রশ্নবিদ্ধ করে, ওর তো কিছুর অভাব নেই, তাহলে ও কেন এভাবে হাসতে পারছে না? এই পৃথিবী এতটা অশান্তির জায়গা কেন? এই অশান্তিময় পৃথিবীতে কেউ এত খুশিই বা কেন? বিশ্বাসঘাতকদের ভিড়ে কারো হাসি এতটা নিখুঁত কি করে? এত নিখুঁত হাসি তো কেবল নিখুঁত সুখী মানুষের পক্ষে হাসা সম্ভব। এই অসুখে ভরপুর দুনিয়ায় কেউ এতটা নিখুঁত সুখী কিভাবে হতে পারে? কি করে? যুবক এতক্ষণে পাশের দৃষ্টি তাক করল।
সামনের রমণীর শক্তপোক্ত চাহনি দেখে হাসি কমে আসলো ওর। ল্যাম্পপোস্টের জ্বলানেবা আলোয় আরও একবার মেয়েটাকে আপাদমস্তক দেখে নিল। উঁচু জুতো, পরনো জিন্স, কোমরের নিচ অবধি সাদা নীলের ঢিলেঢালা ফ্রক, কোনোই অবধি ছড়ানো হাতা, সেখানে ফিতে ফুল করে বাঁধা। ছাড়া চুলগুলো আহামরি বড় না, এলোমেলোভাবে গলায় আঁকে পিছে পড়ে আছে তারা। সেকেন্ড পাঁচেকের আবছা দর্শনের পর পেছন দিক থেকে আসা গাড়ির আলোয় মেয়েটার মুখ পুরোপুরি দৃশ্যমান হয়। তার উজ্জ্বল চেহারায় কেবল ক্ষোভ, কপালের ডান দিকটায় কিঞ্চিত কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। বাগালের একেবারে নিচে চোখ যায় এবারে ছেলেটার। মেয়েটার গলা আর থুতনির মাঝামাঝি 4 আঙ্গুলের মতো প্রশস্ত একটা কালো জন্মদাগ আছে। এছাড়া বাড়তি যেটুকু, চোখের কানে একটুখানি আইলাইনারের বাঁক, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটা ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে নিল, আগ্রহ নিয়ে বলল, কি হলো, থেমে আছেন কেন? ঠিকঠাক সুইসাইড স্পট দেখে আর মরতে ইচ্ছে করছে না? মুড সুইং করছে? ওর অমন আগ্রহ স্বরে হুঁশে ফিরে মেয়েটা। বেশভূষা, চালচলন, কথাতেই বোঝা যায় যুবক শিক্ষিত। জেনে শুনে ওকে সুইসাইড করতে বলছে মানে ওর পরিস্থিতিকে মজা হিসেবেই নিয়েছে সে। মেয়েটা নিজেকে সামলে শক্ত গলায় বলে ওঠে। নান অফ ইয়োর বিজনেস। যুবক নিঃশব্দে হেসে দিল এবার, কিন্তু ওর শব্দহীন হাসিটা ফাঁকা জায়গাটায় এক প্রকার হুল্লোড় তুলে দিল যেন। মেয়েটা রাগ নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সামনের হাস্যোজ্জ্বল মানবের দিকে। ওর ধারণা ভুল নয়, ওকে নিয়ে মজা করছে এই লোক। চলে আসতে যাবে, যুবক দ্রুততার সাথে এসে ওর পথ আগলে দাঁড়ায়, বলে, ওয়েট ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি ইট ইজ মাই বিজনেস। অকারণে আপনাকে সঠিক সুইসাইড স্পট সাজেস্ট করছি না। এখান থেকে আপনি সুইসাইড করলে সেটা সত্যি আমার ব্যবসায়িক কাজে লাগবে, ট্রাস্ট মি। আপনি? রাগ উচ্চ মাত্রায় পৌঁছালো, আঙ্গুল উঁচিয়ে চেঁচিয়ে উঠে মেয়েটা। যুবক বোধহয় টের পায় রমণীর রাগ সপ্তম আকাশ ছুঁয়েছে, তাই তাকে শেষ করতে না দিয়েই ও হাত বাড়িয়ে দেয় নিজের। তড়িঘড়ি করে হাসি মুখে বলে, তাজদিদ, আমি তাজদিদ ওয়াসির। কিছুটা পাত্তা না পেয়ে কিছুটা সতর্কতা দেখাতে হাত তৎক্ষণাৎ নামিয়ে নিল তাসদিদ। কে জানে সামনের রাগান্বিতা রাগে ওর হাত না ভেঙে দেয়। তাসদিদ দেখলো মেয়েটা চেঁচাতে গিয়েও চেঁচালো না, চোখ বন্ধ করে দম নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। স্বাভাবিক গলায় বলল, হোয়াট এভার, লিসেন, আমি কোনো সিক্রেট চাইছি না। নিজেকে সামলানোর পরিস্থিতিতে নেই আমি। আপনি নিজের কাজ করুন গিয়ে, অ্যান্ড লিভ মি অ্যালোন প্লিজ। আমি সেটাই বোঝাতে চাইছি আপনাকে, আমি নিজের কাজই করছি। আপনি জলদি লাফ দিয়ে। তাসদিদ কথা শেষ করার আগেই মেয়েটা অস্পষ্ট স্বরে ইউ ব্লাডি অব্দি উচ্চারণ করতে যাচ্ছিল। তাসদিদ এবারও ওকে সুযোগ দিল না, ফট করেই মেয়েটার হাত ধরে টেনে ফ্লাইওভারের ধারে দাঁড় করিয়ে দিল। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে বলল, ওকে, নো মোর আর্গুমেন্ট। আমি আর এক বর্ণ বলে আপনাকে ডিস্টার্ব করব না, পাক্কা? আপনি এখান থেকে নিশ্চিন্তে লাফ দিন। অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাসদিদ ক্যামেরা অন করলো, কিন্তু স্ক্রিনে মেয়েটার চাহনি দেখে নিচের ঠোঁট খামড়ে ধরলো নিজের। মেয়েটা দুহাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, রাগে ছলছল করছে তার চোখ। ফোনটা নামিয়ে নিল তাসদিদ, ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, আমার ব্যবসায়িক ক্ষেত্রটা মনে হয় আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, বা বুঝলেও সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে, লেট মি এক্সপ্লেইন। আসলে আমি একজন ইউটিউবার। এখন আপনি এখান থেকে লাফ দিয়ে সুসাইড করলে আমি সেটার একটা ভিডিও করব, তারপর সেটা প্রেমিকের ধোকায় পড়ে প্রেমিকার সুসাইড ক্যাপশন দিয়ে আমার চ্যানেলে ছেড়ে দেব। অনলাইনে এমন ভিডিওর অনেক রিচ, প্রচুর ভিউ হবে আপনার সুসাইড ভিডিওর। আমার চ্যানেলটায় আপাতত 3,821 জন সাবস্ক্রাইবার আছে। ভিউ বেশি হলে সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে সেখান থেকে আমি টাকা পাবো। ভাবতে পারছেন, আপনার একটুখানি মরে যাওয়ার জন্য আমি টাকা পাবো। এক গরিবের দুবেলার আহার জুটে যাবে। তাই বলছি, আমার উপস্থিতি পুরোপুরিভাবে ইগনোর করে আপনি নির্বিঘ্নে লাভ দিন। আমি জাস্ট একটা ক্লোজ শট নেব, আর কিছু না। মরার আগে একটু ভালো কাজ তো করতেই পারেন, তাই না? মজা করছেন আমার সাথে? মজা করছেন? আপনি জানেন আমি কে? দাঁতে দাঁত চেপে বলল মেয়েটা। শেষ বাক্য বলতে গিয়ে দুপা এগিয়ে তাসদিদের অনেকটা কাছে চলে এসেছেও। উচ্চবিত্ত মেয়েদের ভয় কম, সেটা জানে তাসদিদ। আপাতত মৃত্যু ভয় না করা
এই চোখ জোড়াকে স্পষ্টভাবে দেখতে চায় ও। বয়সটা তো খুব বেশি না। 22-23-এর যুবতীর রাগ এত বেশি কেন হবে যে তার আত্মহত্যা করতে হবে? উত্তর জানতে প্যান্টের পকেটে দুহাত গুজে গা ছাড়া ভাবে দাঁড়িয়ে রইল তাসদিদ। এরই মাঝে পাশের ল্যাম্পপোস্টের আলো জ্বলে ওঠে, চকচক করে ওঠে মেয়েটার জল ভরা চোখের তারা। একই সাথে ঝলক মেরে ওঠে ওর গলায় লকেটটা, তাতেই ইটালিক হরফে লেখা তাথাই। তাসদিদ ঠোঁট টিপে একটুখানি হাসলো, তারপর অপরাধীর মতো করে বলল, আমি মোটেও মজা করছি না, অ্যান্ড আই এম সরি। আপনি কে সেটাও আমি জানি না মিস তাথই। তাসদিদের ঠাট্টা শুনে গায়ে আগুন ধরে যায় তাথইয়ের। ও তাসদিদের এতটাই কাছে এসে দাঁড়িয়েছে যে ওর চোখের নিচের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে ও। ওর মনে পড়ে যায় গলার লকেটটায় ওর নাম লেখা আছে। রাগের বশে গলায় হাত দিয়ে দেয়, এক টানে খুলে ফেলে চেইনটা। টপ টপ করে জল গড়াতে শুরু করে ওর চোখ দিয়ে। তাসদিদ কিছুটা হকচকিয়ে যায়। তাথইয়ের রাগের পরিমাণ এতটাই বেশি যে আঙ্গুলের আঁচড়ে ওর গলা উড়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে গলা থেকে। তাথই শরীরের সমস্ত শক্তিতে ছুঁড়ে মারল চেনটা, মাথার চুল উল্টে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। তাসদিদ কিছু বলতে যাবে, আঙ্গুল উঁচি ওকে থামিয়ে দেয় তাথই। চেঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার। আমাকে সহানুভূতি দেখাতে আসবেন না, সে অধিকার কারণ নেই। আমাকে সান্ত্বনা দেওয়ার যোগ্যতাও কারণ নেই। কেউ সেই দুঃসাহস করলে মেরে ফেলবো তাকে, আমি মেরে ফেলবো। তাসদিদ পড়ল বিপাকে। ফেরার পথে উল্টো দিকের রাস্তায় থেমে থাকা গাড়ি আর ভাঙা হেডলাইট দেখে ভেবেছিল কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু সাহায্য করার জন্য কাছে এসে বুঝতে পারলো চালক ইচ্ছাকৃতভাবে এই সংঘর্ষ ঘটিয়েছে। এমনকি তাতেও মৃত্যু হয়নি বলে ফ্লাইওভার থেকে ঝাঁপ দেবে বলেই গাড়ি থামিয়েছে সে। তাসদিদ চেষ্টা তো করেছিল মেয়েটার আত্মদহনের সিদ্ধান্ত বদলাতে, কিন্তু এখানে সে নিজেই ভয়ঙ্করই হয়ে উঠছে। তাসদিদ বাহাত কোমরে রেখে দাঁড়ালো, ডান হাতে কপাল ডলতে ডলতে বিড়বিড়িয়ে বলল, এসেছিল নিজে মরতে, এমন মোটিভেশন দিয়েছি, এখন বলছে আরেকজনকে মেরে ফেলবে। ও হাও। মাথা ডানে বামে নেড়ে ফু দিয়ে শ্বাস ছাড়লো তাসদিদ। এর কিছুই তাথইয়ের কানে গেল না। নাক টেনে কান্না থামালো, দুহাতে চোখের পানি মুছলো, এদিক ওদিক দেখে হাঁটা লাগালো সোজা পথে। তাসদিদ পেছন থেকে চেঁচিয়ে বলল, ও ম্যাডাম, গাড়ির চাবি রেখে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর এটা বিক্রির টাকা কোথায় ডোনেট করব সেটাও বলে যান। টাকাগুলো কোথায় দেবো? মসজিদে, এতিমখানায়, বৃদ্ধাশ্রমে, নাকি দুস্থ ফান্ডে? তাথই চোখ খিচে বন্ধ করে নিল। পুনরায় এসে ফ্লাইওভারের রেলিংয়ে রাখা গাড়ির চাবিটা নিল। পর মুহূর্তে তাসদিদকে বিস্মিত করে দিয়ে ওর হাতের ফোনটা কেড়ে নিল তাথই। সেটার ভিডিও মোড অন করে আবার ওর হাতে ধরিয়ে দিয়ে দ্রুতপদে গিয়ে গাড়িতে উঠল। তাসদিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাথই গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি পেছন দিকে চালাতে লাগলো। গতি বেশি থাকায় বরাবরই পেছনে দাঁড় করানোর বাইসাইকেলটায় রাস্তায় পড়ে যায়। তাথই আয়নায় দেখলো সাইকেল ওর গাড়ির নিচে। ইচ্ছে করে ওটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল সে। ভেঙে চুরমার হয়ে যায় সাইকেলটা। এদিকে তাসদিদ যেন প্রতিক্রিয়া করা ভুলে গেছে। সাইকেলটা ওর জন্য কতটা প্রয়োজনীয় তা কেবল ওই জানে। পাথরের মতো দাঁড়িয়েও পুরোটা দেখলো কেবল। তাথই ওর রাগ ওর সাইকেলের উপরই দেখাবে কল্পনাতেও ছিল না ওর। সাইকেল ভেঙে দিয়ে গাড়ি থামালো তাথই। গাড়ি থেকে বেরিয়ে উঁচু হাই হিলের আওয়াজ তুলে আবারও এগোলো তাসদিদের দিকে। একটা কার্ড তুলে ধরে বলল, সাইকেলের দাম যত খুশি রাখতে পারেন, আর বাদবাকিটা 4 ভাগ করে এতিমখানা, মসজিদ, বৃদ্ধাশ্রম, দুস্থ ফাউন্ড সবগুলোতেই দিয়ে দিতে পারেন, কম পড়বে না। আর হ্যাঁ, মোবাইলে থাকা এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেল ছাড়বেন। ক্যাপশনে দেবেন, আলফেজ গ্রুপের চেয়ারম্যান তৈয়ব আলফেজের মেয়ে তাথই আলফেজ আপনার সাইকেল ভেঙে দিয়ে গেছে, অ্যান্ড ট্রাস্ট মি, এইটুকু এনাফ আপনার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কথা শেষ করে তাসদিদের বুক পকেটে কার্ডটা গুজে দিল তাথই। শক্তপোক্ত চাহনিতে অতি কাছ থেকে দেখে নিল মানুষটাকে। এই তো কিছুক্ষণ আগেও তার চেহারায় হাসি ছিল, এখন নেই। তাথই হাসির বাদকে নিজের স্রোতে ভাসিয়ে নিতে জানে। একটু ভেবে নিজের উপর সন্তুষ্ট হতে যাচ্ছিল, শান্ত স্বরে বলল, আই এম নট গোয়িং টু ডাই মিস্টার তাসদিদ। আপনি বরং প্রার্থনা করতে থাকুন আমাদের আর কখনো দেখা না হোক। তাথই থামলো। রীতিমতো হুমকি বুঝিয়েছে ও।
ওর আত্মবিশ্বাস ছিল যেখানে তাথই আলফেজ একটা নামই যথেষ্ট হুল্লোড় পড়ে যাওয়ার জন্য, সেইখানে ওর এমন সতর্কবাণী অবশ্যই তাজদিদকে দমাতে সক্ষম। কিন্তু ওকে অবাক করে দিয়ে দমে যাওয়ার পরিবর্তে ঠোঁটে হাসি ফোটালো তাজদিদ। সে হাসি এতটাই স্নিগ্ধ ছিল যে তাথইয়ের তৃপ্তি আত্মবিশ্বাস মিটে গেল নিমেষেই। পুনরায় ঈর্ষা হলো ওর তাজদিদের সুখের উপর। তাজদিদ ওর চমৎকার হাসিটা বহাল রেখেই বলল, লোকে বলে পৃথিবী গোল, বেঁচে থাকলে দ্বিতীয়বার দেখা হয়েই যায়। তাথই বড় বড় চোখে তাকালো। তাজদিদের বুক পকেট থেকে আপনা আপনি হাত নেমে আসলো ওর। তাজদিদ পকেট থেকে কার্ডটা বের করে ওর হাতে ধরিয়ে দিল। কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আর এই সুন্দর পৃথিবীতে আপনি বেঁচে থাকতে চলেছেন মিস তাথই। কংগ্রাচুলেশনস। বলা শেষ করে তাজদিদ আর দাঁড়ালো না, এগিয়ে গেল নিজের ভাঙাচোরা সাইকেলের দিকে। ওটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোনো মতে দাঁড় করালো। যেহেতু সাইকেল চালিয়ে যাওয়ার উপায় নেই, শীষ বাজাতে বাজাতে ওটা নিয়েই হাঁটা লাগালো। তাথই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল তাজদিদের পিঠের দিকে। এতক্ষণ ওর নিথর নিষ্প্রাণ দেহটা ফ্লাইওভারের নিচে পড়ে থাকার কথা, আত্মহত্যার দায়ে ওর প্রাণের শাস্তিভোগ পর্ব শুরু হয়ে যাওয়ার কথা। অথচ কি ঘটল? এই সুনসান ফ্লাইওভারের এক অতি সাধারণ মানব সেটাই বাধা হয়ে দাঁড়ালো। তাথই আলফেজের পরিকল্পনা বদলে গেল তার উপস্থিতিতে। ফ্লাইওভারের দুধারে জ্বালা ল্যাম্পপোস্টের হলুদ আলো চিরে বেখেয়ালিভাবে হেঁটে চলেছে সেই অদ্ভুত মানুষটা। চারপাশে রাতের স্তব্ধতা ভেদ করে সেই মানবের শীষে মৃদগ্ন উঠেছে। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নে শহরে। গুলশানের আলিশান বাড়িটার মূল গেটের পাশেই নেমপ্লেট, তাতে থাকা অম্ভুনির লেখাটা আবছা আধারেও বোঝা যায়। ফজর আজান কানে যেতেই ঘুম ছুটে যায় দেলোয়ার হোসেনের। চমকে উঠে নিজের অবস্থান যাচাই করলো। জীর্ণ শীর্ণ দেহের লোকটা। গেটে পাহারারত তিনি। দেলোয়ার টের পেলেন চেয়ারে বসেই ঘুমিয়ে গিয়েছেন সে। চোখটা ডোলে আধো আধো চোখ সামলে তাকালো দেলোয়ার হোসেন। চমকে উঠল তৎক্ষণাৎ। গেটের সামনে একটা হেডলাইট ভাঙা গাড়ি ঠেকানো। খয়েরি রঙের বিলাসবহুল গাড়িটা দেখেই তার চিনতে সময় লাগলো না। হন্তদন্ত হয়ে উঠে ছুট লাগালো সে। এগিয়ে গিয়ে দেখে ড্রাইভিং সিটে গায়ে লিয়ে বসে আছে তাথই। জানলার কাছে মাথা ঠেকিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে কোনো কিছুর দিকে। কপালে কাটা দাগ, জমাট বাঁধা রক্ত, চোখের কোণে জল শুকানো। দেলোয়ার হোসেন আঁতকে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, মনি, কি হয়েছে তোমার? কপাল কাটছে কেমনে? বাসায় কখন একটু হরেন দেও নাই কেন? তাথইয়ের ধ্যান ভাঙে। মৃদু নজরে চড়ে দেলোয়ার হোসেনের দিকে ফাঁকা দৃষ্টিতে তাকায় সে। ও পৌঁছেছে ঘন্টাখানেক আগেই। গেট খোলার জন্য হর্ন দিতে যাবে। তখনই চোখে পড়ে দারোয়ান গেটের সামনে চেয়ারে বসে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছে। নিশ্চিন্তে ঘুম। তাথই নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখলো শুধু। ওর মনে পড়ে গেল অনেক দিন পেরিয়েছে ও এমন নিশ্চিন্তে ঘুমায় না, শান্তিতে বিছানায় মাথা ঠেকায় না। ইচ্ছে করে দেলোয়ার হোসেনকে আর ডাকেনিও। গাড়ি নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। বুঝলো এখন আজান শুনে তার ঘুম ভেঙেছে। তাথই বসে যাওয়া কণ্ঠে জবাব দিল, ব্যস্ত হয়েও না চাচা, ঠিক আছে আমি। গেট খোলো। দেলোয়ার হোসেন দ্রুতপদে এসে গেট টেনে খুলে দিল। গাড়ি স্টার্ট দিয়ে ভেতরে ঢুকলো তাথই। গ্যারেজে গাড়ি রেখে নেমে আসে। পায়ের উঁচু জুতো জোড়া খুলে হাতে নিয়ে বাসার দরজায় কলিং বেল দিল। দুবার বেল বাজাতে খুলে গেল দরজা। দরজায় থাকা 50 ঊর্ধ্ব লোকটাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো তাথই। ভদ্রলোক মুখ থেকে সিগারেট নামিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কোনো ভদ্র ঘরের মেয়ে বাইরে সারা রাত কাটিয়ে ভোরবেলা বাসায় ফেরে তাথই? কোন ভদ্রঘরের বাবা ফজরের সময় নামাজ পড়তে না গিয়ে মুখে সিগারেট গুজে থাকে ড্যাড? তাথই সিঁড়িতে উঠতে উঠতে জবাব দিল। তৈয়ব আলফেজ থেমে গেলেন। স্থির দৃষ্টিতে মেয়েকে চলে যেতে দেখলেন শুধু। ওর বেখেয়ালিপনা হয়ে গেছে তার। কি মনে সিঁড়ির প্রান্তে থামলো তাথই। পুরোপুরিভাবে পেছন না ফিরে শান্ত স্বরে বলল, অন্ত বিয়ে করে নিয়েছে ড্যাড। আমি নিজে আজ ওর বউকে ওর ঘরে তুলে দিয়ে আসলাম। চোখ বন্ধ করে নিলেন তৈয়ব আলফেজ। চোখ খুলে আবারও মেয়ের বিধ্বস্ত মুখবানে চাইলেন তিনি। তার চোখে পড়ল কপালে কেটে রক্ত জমাট বেঁধে আছে তাথই। ওর চোখ ছলছল করছে। তাথই অতি কষ্টে বলল,
জীবনে প্রথমবার তুমি ঠিক ছিলে। অন্ত আমাকে ভালোবাসেনি। হি চিটেড অন মি। আর সেই শোকে তুই সুইসাইড করতে গিয়েছিলি, তাই তো? তাথই পাশ ফিরল। পাশে দাঁড়ানো ছেলেটার পরনে হাফহাতা গেঞ্জি, হাঁটুর নিচ অব্দি হাফ প্যান্ট। এক হাতে থাকা জুসের গ্লাসে চুমুক দিয়ে আরেক হাতের ফার্স্ট এড বক্সটা তাথইয়ের সামনে তুলে ধরল সে। অথচ তার চোখে মুখে তাথইয়ের জন্য চিন্তার লেশ নেই। তাথই আস্তে করে ওর হাত সরিয়ে দিল, বলল, রক্ত জমাট বেঁধে গেছে। সব রকমের আঘাত আমার এখন গা সয়া হয়ে গেছে। তুল্য দৃষ্টি নামিয়ে নিয়ে নীরবে হাসলো। তাথইয়ের যমজ ভাই সে। বয়সে তাথইয়ের চেয়ে 22 সেকেন্ডের বড়, কিন্তু যতদূর ওর মনে পড়ে 22 বছরেও দূরত্ব মেটেনি ওর তাথইয়ের। একই মায়ের গর্ভে 10 মাস থেকেছে ওরা, কিন্তু ওদের মাঝে আর 5টা ভাই বোনের মতো 10 মিনিটের আদর খুনসুটিও হয় না। তাথইয়ের কথা শুনে তুইল কৃত্রিম অবাক চাহনি বানালো, কণ্ঠে একরাশ বিস্ময় মিশিয়ে বলল, এত সহজে তোর সব গা সওয়া হয়ে গেল? যাক, ভালোই হলো। তাহলে এটা দেখে তুই এখন আর রিয়েক্ট করবি না। নে, এটা দেখ। আরেক হাতের একটা কাগজ তাথইয়ের দিকে বাড়িয়ে দিল তুল্য। তাথইয়ের চেহারায় রাগ ফুটে উঠল। আবারও কাগজটা না দেখেই ওটা তুল্যর হাত থেকে ছিনিয়ে নিল, নিচে ফেলে দিয়ে চেঁচিয়ে বলল, কতবার বলবো? কতবার বললে বুঝবি তুই? আই হ্যাভ নো ইন্টারেস্টেড ইন ইয়োর দিস বুলশিট। গো টু হেল। জাস্ট গো টু হেল। দ্রুত পদে নিজের ঘরে চলে গেল তাথই। শব্দ করে দরজা লাগিয়ে দিল। তুল্য ওর বন্ধ দরজার দিকে তাকিয়ে জুসের গ্লাসে চুমুক দিল। তারপর উকি দিয়ে নিচে পড়ে থাকা কাগজটা দেখল। তোয়ো বালফেজ পুনরায় সিগারেট মুখে পুরলেন। ধোয়া ছেড়ে কিঞ্চিত আফসোসের সুরে বললেন, ও তোর কথা কোনোদিনই বুঝবে না তুল্য, বোঝার চেষ্টাও করবে না। মাইন্ড ইউর অন বিজনেস মিস্টার আলফাজ। আমাদের ভাই বোনের বিষয়ে আপনার নাকটা না গলালেও চলবে। স্পষ্ট গলায় বলে দিয়ে বাবাকে পাশ কাটিয়ে আসে তুল্য। গ্লাসের জুস পুরোপুরি শেষ করে রাগ নিয়ে গ্লাস ছুঁড়ে মারে ফ্লোরে। ফোনে কানে তুলেই হনহনিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। যন্ত্রযানের ঢাকা পেরিয়ে সাভারের এক গ্রাম, গ্রাম বললে ভুলই হবে, এখানকার বাসিন্দারা শহরের চেয়ে কোনো অংশে কম সুবিধাভোগী না। রাজধানীবাসীর চেয়ে এরা বরং বেশি সুখে আছে। জীবিকার তাগিদে এদের যেমন ঢাকায় ছোটা সহজ, তেমন মন চাইলে গ্রাম্য পরিবেশে ডুব দিতে পারে এরা। সেখানকারই এক বাড়ির বারান্দায় দরজায় লেখা প্রীতি কার্নিশ। ইটের দেয়াল বিশিষ্ট টিন সেট বাড়িটা আকারে ইংরেজি এলাক্ষরের মতো। ভেতরে 3টে শোবার ঘর, বাইরে গ্রিল করা বারান্দার একপাশে রান্নাঘর, ডাইনিং টেবিল রাখা, ঠিক উল্টো পাশে ওয়াশরুম। বাড়িতে সামনে বড়সড় একটা উঠোন। ভেতরে 3টে ঘরের একটার বিছানার উপর হয়ে শুয়ে আছে তাজদিদ। ঘরটায় বড় বড় 2টো জানালা। আলো বাতাসের এক বিন্দু অভাব নেই। বেশ সিমসাম গোছানো পুরো ঘর। টেবিলের সামনের জানালার ওপারেই মানি প্ল্যান্ট গাছ ঝুলছে। বাইরে তাকালেই চোখে পড়ে এক পুকুর। বর্গাকার পুকুরটার চারপাশে সুপারি গাছ লাগানো। সেদিকে তাকালেই সবুজ আর সবুজ ছেয়ে থাকে চোখে। খোলা জানলা দিয়ে ভোরের পাখির কিচিরমিচির পুরোটা ঘরে ঢুকে সুখময় এক আলোড়ন তুলে দেয় কর্ণকুহরে। মাথায় আলতো ছোঁয়া অনুভব করে তাসদিদ, নড়ে চড়ে উঠে। চোখ বন্ধ করে রেখে মাথা তুলে দিল উপস্থিত মমতাময়ীর কোলে। তার আঁচলের ঘ্রাণে নাক ডুবিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, গুড মর্নিং মা। মর্নিং। আরো আয়েসে মাকে জড়িয়ে ধরল তাসদিদ। শামীমা বেগম ছেলের চুলে আঙ্গুল চালালেন, আদরি গলায় বললেন, উঠবি কখন? 9টা বাজছে। 9টা বেজে গেছে। আচ্ছা, আর 10 মিনিট। তাসদিদ আরো ভালো করে মায়ের কোলে শুয়ে পড়ল। শামীমা বেগম নিঃশব্দে হাসলেন। এই 10 মিনিটের নাম করে তার কোলে আরো ঘন্টা চারেক ঘুমিয়ে নিতে জানে তাসদিদ। মুখে বললেন, না ওঠ, ফ্রেশ হয়ে খাবি চল। রাতে দেরি করে ফিরেছিস, কি না কি খেয়েছিস কে জানে। মায়ের মুখে দেরি করে ফেলার কথা শুনে টেনে টুনে চোখ খুলল তাসদিদ। মায়ের মুখখানা দেখে সুন্দর একটা হাসি দিল। শামীমা বেগমের এই স্নিগ্ধ মুখটা বলে দিচ্ছে ও যে ফজরের নামাজ পড়েই বাড়িতে ঢুকেছে, তা তিনি খুনাক্ষরেও জানেন না। তার উপর ডাক্তারের কড়া নির্দেশ আছে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার, আর ছেলের উপর আছে তার অগাধ বিশ্বাস। দেরি করে ফেরাকে ওর বাবা যে নিঃসন্দেহে রাত 11টা বানিয়েছে, সেটা টের পেতেই বেগ পেতে হয়নি তাসদিদের। কথা না বাড়িয়ে মাথা সরিয়ে নিল তাসদিদ। উঠে বসে আশ্বস্তের স্বরে বলল, আসছি, এগো তুমি। ছেলের মাথার চুল এলোমেলো করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন শামীমা বেগম।
তাজদিদ বিছানা ছেড়ে গোসল করে নিল একেবারে। টি শার্ট ট্রাউজার পরে মাথায় তোয়ালে চালিয়ে আয়নার দিকে এগোতে যাচ্ছিল, তখন মোবাইলে মেসেজের আওয়াজ হলো। তাজদিদ বিছানা এগিয়ে মোবাইলটা হাতে নিল। সেখানে থাকা মেসেজটা দেখেই ঠোঁটে হাসি ফুটল ওর। ঘর থেকে বেরিয়েই ডাইনিংয়ে বসে গেল তাজদিদ। খেজুর মুখে দিয়ে বলল, ছোট জন কোচিং থেকে আসেনি এখনো? আওয়াজ শুনে খবরের কাগজ নামিয়ে চশমাটা চোখ জোড়া বের করলেন ওয়াসির সাহেব। এক পলক কিচেনে তাকিয়ে বললেন, সে সময় হলে ঠিকই আসবে, কিন্তু আপনি কাল এত বেশি দেরি করলেন কেন? আর বলো না, লোকাল স্মৃতিসৌধের ওখানেই নামিয়ে দিয়েছে, যাত্রী নেই বলে আর এগোয়নি। একটু খেটে হেঁটে এসেছি। লোকাল কেন? কত দূর গিয়েছিলে? সলিমুল্লাহ হলে। ওখানে কেন? ওয়াসির সাহেবের বিস্ময়। পেপারটা নামিয়ে রাখলেন তিনি। তাজদিদের আকস্মিক যেন কিছুই মনে পড়ে গেল। ও ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল রিসিভ হলে বলল, হ্যাঁ মামা, আমি যে সাইকেলটা দিয়ে আসলাম ওটা ঠিক করা হয়ে গেছে? ওপাশের নাসূচক জবাব শুনে সন্তুষ্ট হলো না তাজদিদ। তাথইয়ের ভেঙে দেওয়া সাইকেলটা মূলত ওর বন্ধুর ছিল, তার টিউশনে যাতায়াতের মাধ্যম। সেটা ভেঙে যাওয়াতে মোটেও ভালো লাগছে না ওর। ওকে কল কাটতে দেখে ওয়াসির সাহেব বললেন, কার সাইকেল? সেটার আবার কি হয়েছে? সিগমারুল প্রাণের বিনিময়ে যান। এক রাগান্বিতার সুইসাইড রুখতে বেচারা সাইকেলকে আত্মহুতি দিতে হয়েছে। ঘাড় চুলকে বিড়বিড়িয়ে বলল তাজদিদ। ওয়াসির সাহেব ছেলের দিকে ভ্রুকুচকে চেয়ে রইলেন। তাজদিদ পুনরায় ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এসব ছাড়ো, খুশির খবর শোনো। তোমাকে বলেছিলাম না আমি মাস্টার্স কোর্সে অ্যাডমিশন এক্সাম দিয়েছি, ওটার রেজাল্ট দিয়েছে আজ, সিলেক্ট হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ওয়াসির সাহেব খুশি হয়ে গেলেন। উনি রিটায়ার্ড মানুষ। তাজদিদ অনার্স শেষ করলো, কিন্তু ওর প্রচণ্ড শখ ছিল সেরা জায়গাটায় পড়ার। তাই সেখানের মাস্টার্সে ভর্তি পরীক্ষায় বসেছিল। চান্সও পেয়ে যাবে এমনটা ভাবেনি। কিন্তু ওয়াসির সাহেবের পূর্ণ বিশ্বাস ছিল তার ছেলের উপর। ছেলের স্বপ্ন পূরণ হবে জেনে এখন বাবাই না খুশি হবে। শামীমা বেগম কিচেন থেকে রুটি আর আলুর দমের বাটি এনে ডাইনিং টেবিলে রাখলেন। আবারও কিচেনের দিকে পা বাড়ালে ওয়াসির সাহেব খোশ মেজাজে বললেন, শুনছো শামিমা, তাসদিদের অ্যাডমিশন হয়ে গেছে। শামীমা বেগম থামলেন। খুশিতে জলজল করে উঠল তার চোখ। তাজদিদ পেছন ঘুরে বসলো। চেয়ারের পেছনে কোনোই ঠেকিয়ে দৃষ্টি তাক করলো মায়ের প্রতিক্রিয়া দেখবে বলে। শামীমা বেগম দ্রুত এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে বললেন, সত্যি? তাজদিদ হেসে দিল। মায়ের হাত ধরে তাকে বসালো পাশের চেয়ারটা। আনন্দ অশ্রুতে ভেঙে পড়লেন শামীমা বেগম। এটুকুর জন্য তাজদিদ কত রাত জেগেছে, কত পরিশ্রম করেছে তা তার অজানা নয়। তাজদিদ মাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। স্ত্রীকে কাঁদতে দেখে ওয়াসির সাহেব হেসে বললেন, এই বয়সে তোমার নাতিপুতির দাদিমা ডাক শোনা উচিত শামিমা। আর তুমি কিনা ছেলের ভর্তি কনফার্ম শুনে লাফাচ্ছ। আরো তাজদিদ কপালে হাত ঠেকিয়ে মাথা নামিয়ে নিল। এই একটা কথাতেই ওকে হার মানতে হয়। শামীমা বেগমের কাছে তাজদিদের বিয়ের টপিক মানেই দুনিয়ার বাকি সব কিছু বাদ। অথচ তিনি এটাও জানেন তাজদিদ পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবে না। তবুও ছেলের কাছে একমাত্র আবদার করার অবকাশ রাখেন না তিনি। আর এবারেও তার ব্যতিক্রম ঘটল না। স্বামীর কথায় তৎক্ষণাৎ কথা পারলেন শামীমা বেগম। ছেলের দিকে ফিরে বললেন, ঠিকই তো, অনেক তো পড়াশোনা করলি বাবা, এবার তো একটা মেয়ে এনে দে আমাকে। তোদের তিন পুরুষকে আমি এক হাতে আর কতদিন সামলাবো বল? তাজদিদ কপাল থেকে হাত না সরিয়ে চোখ তুলে বাবার দিকে তাকালো। ওয়াসির সাহেব খুশি মনে নিজের প্লেটে রুটি আর আলুর দম বাড়ছেন। তার হাসিটা দেখে তাজদিদের একটা কথাই মনে পড়ল। ধুরন্ধুর লোক একটা, বউয়ের কান্না থামাতে ছেলেকে চিপায় ফেলতে দ্বিতীয় আর ভাবলো না। শামীমা বেগম আবারও ছেলেকে বললেন, কি রে, কিছু বলছিস না কেন? বল না, গ্রাজুয়েশন তো শেষ, এবার তো বিয়েটা কর। 26 বছরে একটা প্রেম অবধি করতে পারলো না, তাকে কি সব বিয়ে টিয়ের কথা বলছো মা? ওর দ্বারা হবে না এসব, ছাড়ো তো, পারলে আমার বিয়ের কথা ভাববো। বছর 14-15 এক ছেলে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। তাজদিদ চেয়ারে পেছন পিঠ ঠেকিয়ে আরামে বসলো। ছেলেটা ব্যাগটা অন্য চেয়ারে রেখে টেবিলে রাখা রুটিগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল। ঠিক তখনই শামীমা বেগম ওর হাতে চাটি মেরে বললেন, একদম না তামজিদ, আগে। তামজিদ মায়ের বলা শেষের আগেই রুটিগুলোর উপরে একটা থেকে এক কোণা ছিঁড়ল। বড় আলুর দমের বাটিটায় চুবিয়ে সেটা মুখেও পড়ল।
তারপর চেয়ারে বসতে বসতে রুটি চিবিয়ে বলল, তুই বেশি লেট করলে এভাবেই ছো মেরে তোর আগেই বিয়ে করে ফেলবো ভাইয়া। রাজি আছিস কিনা বল। আমার সমস্যা নেই। সমস্যা হলো মেয়ে যখন জানবে ছেলে জেএসসিতে অটো পাস তখনই ভাগবে। আমি না হয় বিয়ে করছি না বলে হচ্ছে না, কিন্তু তোর তো ব্যাকগ্রাউন্ডের জন্যই মেয়ে জুটবে না। স্যাড, ভেরি স্যাড। ভাইয়ের কথায় চিবানো কমে আসলো তামজিদের। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ও তাসদিদের দিকে, যেন সত্যি ওর কপালে মেয়ে নেই, বিয়েও নেই। তাসদিদ হেসে নিজের প্লেটে খাবার নিতে লাগলো। শামীমা বেগম এবারেও হার মানলেন। চোখ পাকিয়ে তামজিদের ফ্রেশ হতে আসতে বললেন তিনি। তামজিদ হেরে যাওয়া সেনার মতো করে উঠে গেল। শামীমা বেগম নিজের খাবার সামনে নিলেন, ছেলেকে বললেন, তোর বাবা ইন্টার পাস করে আমাকে বিয়ে করে এনেছিল, আর তুই কি না পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবি না বলে বসে আছিস? এমনও তো না যে তুই একেবারে হাত গুটিয়ে বসে আছিস, বেকার আছিস। তুই জানিস আমার অনেক ইচ্ছা আলতা পায়ে বেনারসি পরে লাল টুকটুকে এ বাড়িতে তোর বউ আসবে। আমি তাকে মেয়ের মতো আদর করব, হাতে ধরে ধরে সব শেখাবো। একটু পর পর মেয়েলি আওয়াজ আমায় মা বলে ডাকবে। এই ছোট্ট প্রীতিকার্নিশ তার নুপুরের আওয়াজে রমরম করবে। বউ শাশুড়ির সম্পর্ক পেরিয়ে আমরা দুজন মিলে সখীর মতো আড্ডা দেব। এই বেপরোয়া 3 পুরুষকে 2 মা মেয়ে মিলে একদম ঠিকঠাক নিয়ম রীতিতে বেঁধে রাখবো। দেখবো তখন কি করে তোরা অনিয়ম করিস। রুটে মুখে তুলে হঠাৎই আনমনা হয়ে যায় তাসদিদ। প্রথমবার মায়ের বলা কথাগুলো মস্তিষ্কে নাড়া দেয় ওর। তাসদিদ মাথা ঝাড়া মারে, চোখ বন্ধ করে নেয় সম্মোহন ফিরে পেতে, কিন্তু তৎক্ষণাৎ চমকে ওঠে। চোখ খুলে নিতে বাধ্য হয় ও। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন বেড়ে গেছে ওর। একটা শুকনো ডুব গিলে গলা ভেজানোর চেষ্টা করে। পানি মুখে নিল তাসদিদ। কেমন যেন দিন দুনিয়া ঘুরে ওঠা টাইপ অনুভূতি হচ্ছে ওর। কারণ মায়ের বলা হালতা পরা নূপুর পরা পা, লাল টুকটুকে বইয়ের পরিবর্তে অনাকাঙ্ক্ষিত কেউ ওর অতি নিকটে আগমন ঘটিয়েছে। আর সেটা অন্য কেউ নয়, শ্বাস শুনতে পাওয়া দূরত্বে ওর বুক পকেটে আঙ্গুল ঝাঁজিয়ে তীব্র রাগ নিয়ে দাঁড়িয়ে থাকা রাগান্বিত তাথই আলফেজ। পশ্চিমা বাতাসে ভরে আছে তাসদিদের ঘরটা। পুরো বাড়ির ওপর ছায়া করে রেখেছে সুবিশাল গাছপালাগুলো। প্রাকৃতিক শীতলতা এত বেশি যে গরমের দিনেও এ ঘরের ফ্যান ছাড়ার প্রয়োজন পড়ে না বললেই চলে। টিনের ছাদ বলে তাসদিদের ঘরে গাছের ডালের ঘর্ষণের আওয়াজ শোনা যায়। টুংটাং পাতা পড়ার শব্দও আসে প্রায়। তাসদিদ পড়ার টেবিলে বসে 5 আঙ্গুল পেন্সিল ঘোরাচ্ছে। ওর খাতায় থাকা চিত্র আর লেখাগুলোর স্পষ্টতা এতটাই বেশি যে কয়েক কদম দূর থেকেও বোঝা যাবে ও কি লিখেছে। বেশ কিছুক্ষণ খাতার দিকে তাকিয়ে থেকে চেয়ারের পেছনে হেলান দিয়ে বসলো তাসদিদ। খাতা ছেড়ে চোখ তুলে তাকালো জানলার ওপারের সবুজ পরিবেশটায়। পুকুরের সামনে থাকা জায়গাটুকু ঘাসে ভরা। সেখানেই ছোট ছোট বৃক্ষরাজ কমলা রঙের সজ্জার মতো জ্বলজ্বল করছে। পুকুরের এপাশটায় সিঁড়ি বাঁধানো ঘাট। সিঁড়ির একপাশে একটা হেলানো হিজল গাছ আছে। ছোটবেলায় ওই গাছ থেকে পুকুরে তাসদিদ কত ঝাপাঝাপি করেছে হিসেব নেই, অথচ এখন ওখানে বসলেই পা পানি ছোঁয়ায়, সময় কত দ্রুত গড়ায়। এসব ভেবে মুচকি হাসলো তাসদিদ। হঠাৎই ওর চোখ যায় হিজল গাছে বসা এক কাঠঠোকরার দিকে। বড় বড় ঠোঁট দিয়ে গাছের গায়ে গজানো এক প্রকার ছত্রাক খাচ্ছে সে। তাসদিদ মৃদু আওয়াজে সুবহানাল্লাহ আওড়ালো। যা এক প্রাণীর জন্য বিশ্বরূপ, সেটাকেই কোনো এক প্রাণীর জন্য ভক্ষণযোগ্য করে দিয়েছে সৃষ্টিকর্তা। তার সৃষ্টি কতটা সুষম সমীকরণে চলে। তাসদিদের দৃষ্টি বদলে নিজের খাতায় তাকালো। ওর মনে পড়ে গেল মানুষের হাতে তৈরি অসম সমীকরণ কতটা ভয়াবহ হতে পারে। ঠিক সেই সময়ে ক্রিকেট ব্যাট আর স্ট্যাম্পের ব্যাগ কাঁধে করে ঘরে ঢুকলো তামজিদ। এক কোণে রেখে তোয়ালে নিয়ে গলার ঘাম মুছতে মুছতে বলল, আব্বু আমাকে ম্যাথ কোচিংয়ে দিল না কেন রে ভাইয়া? অলরেডি জেএসসিতে অটো পাস বলে মেয়ে জুটবে না এই চিন্তায় আছি। তোরা কি এখন এসএসসি ব্যাকগ্রাউন্ডে ম্যাথে ফেল এ কথাটা অ্যাড করাতে চাচ্ছিস? তাসদিদ খাতাপত্র বন্ধ করলো, পেছন ফিরে ভ্রু কুঁচকে বলল, কেন, তোর ম্যাথের কোচিং করা লাগবে? তো তামজিদের পাল্টা প্রশ্ন শুনে কপাল শিথিল হয়ে আসলো তাসদিদের। বলল,
তুই ভুলে যাচ্ছিস আমি তোর ওই এসএসসি ম্যাথের বা হায়ার ম্যাথ পড়াই, সেটাও এইচএসসি অ্যাডমিশনের। তামজিদ গলায় তোয়ালে ডলতে ডলতে থামলো, কিছু একটা ভেবে বলল। তো তার মানে তো আর এই না যে তুই জেএসসিতে জেনারেল ম্যাথও পড়াতে পারবি? তাজদিদ নিচের ঠোঁট কামড়ে ওর দিকেই পেন্সিল ছুঁড়ে মারলো। বাঁকা হয়ে সেটা পাশ কাটিয়ে নিল তামজিদ, হেসে দিয়ে বলল, সেরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করবি, হলে উঠবি না? তুই প্রীতি কার্নিস ছাড়বি, হলে থাকবি, ওখানকার খালের পানির মতো ডাল দিয়ে 3 বেলা আহার করবি, ছাড় পোকার কামড় খাবি। আমি তো এই ভেবেই খুশি হচ্ছিলাম। তোর সে আশায় গুড়ে বাড়ি, এদিক থেকে ভার্সিটির বাস যায়। বলা শেষে তাজদিদ আবারও খাতায় মনোযোগ দিল। তামজিদ এগিয়ে এসে টেবিলের এক পাশে চড়ে বসলো। সেখানে ছোট্ট একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুটস রাখা ছিল। তার কয়েকটা মুখে পুরে নিল, বলল, জানতাম মায়ের আঁচল ছেড়ে তুই কোথাও যাবি না। আচ্ছা, না গেলি হলে আমার জন্য একটু কামলা খেটে দিস। বেতন কত নিবি সেটা বল। 10,000। প্রাপ্তবয়স্ক পুরুষের কণ্ঠে দরজায় তাকালো দু ভাই। সেখানে ওয়াসির সাহেবের বন্ধু সৈয়দ সাহেব দাঁড়ানো। অনেক বছর বিদেশে ছিলেন তিনি। তাজদিদ তাকে চিনতে পারলো সহজেই, প্রায় যোগাযোগ হয় তার সাথে ওর বাবার। ও হাসি মুখেই উঠে এলো, সালাম দিয়ে বলল, আরে সৈয়দ আঙ্কেল, হোয়াট আ সারপ্রাইজ! আসো ভেতরে আসো। কেমন আছো বলো? দেশে আসলে কবে? সৈয়দ সাহেব ভেতরে ঢুকলেন, তাজদিদের কাঁধে হাত রেখে বললেন, গতকাল ফেরেছি, আছি ভালোই। তুমি কেমন আছো ইয়াংম্যান? মাত্র কয়েক বছরে বেশ বড়, বেশ হ্যান্ডসাম হয়ে গেছো দেখছি। তাজদিদ কেবল হাসলো। তামজিদ অলসের মতো করে টেবিলেই বসে রইল। আরো কিছু ড্রাই ফ্রুট মুখে নিয়ে বিড়বিড়িয়ে বলল, এটারই বাকি ছিল। প্রথমে রিঙ্কি আপু, তারপর ওর মা, এখন ওর বাপ। যেই আসে সবার কাছে ভাইয়াকে হ্যান্ডসাম লাগে। এদের ফ্যামিলির সবগুলোর সমস্যা আছে। কথাটা কানে গেল না কারোরই। খুবই স্বাভাবিকভাবেই সবার সাথে আলাপ করলেন সৈয়দ সাহেব। শামীমা বেগম হালকা নাস্তায় আপ্যায়ন করলেন তাকে। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো অন্যত্র। সৈয়দ সাহেব যাওয়ার আগে হুট করে এক আবদার করে বসলেন তাজদিদের কাছে। তার ছোট মেয়ে রিঙ্কি এবার ইন্টারে উঠল। যেহেতু তাজদিদ এদিকটাতে টিউশন করায়, সে চায় রিঙ্কিকেও তাজদিদই পড়াক। সময়, বেতন এসব কোনো বিষয় না, ওর যখন খুশি তখন রিঙ্কিকে পড়াবে। ব্যাপারটায় তাজদিদের আপত্তি থাকলেও প্রকাশ করার সুযোগ পেল না, কারণ ওয়াজির সাহেব বন্ধুর সাথে একমত ছিলেন। হ্যাঁ সূচক জবাব নিয়েই খুশি মনে বেরিয়ে গেলেন সৈয়দ সাহেব। উনি বেরিয়ে যেতেই মুখটা পানসে হয়ে গেল তাজদিদের। তামজিদ ভাইয়ের মুখ দেখে বিটকালি টাইপ হাসি দিল। মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও মা, তোমার ছেলে বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ গো? ইন্টার পড়ুয়া নিব্বি হলে চলবে? আশেপাশে তাকিয়ে ফুল ঝাড়ুটাই চোখে পড়ল তাজদিদের। তামজিদ ওরা আগে ওটা নিয়ে বাইরে ছুট লাগালো। তাজদিদও ছুটলো ওর পেছন পেছন। পুকুর পাড়ে যেতেই তাজদিদ ধরে ফেললো তামজিদকে। ওর এত বেশি লেগেছে কথাটা, বগল দাবা করেই তামজিদকেও পুকুরে ছুঁড়ে মারলো রীতিমতো। তারপর পাড়ে হাঁটু ভাঁজ করে বসে গিয়ে বলল, ছোট ছেলের বউ হিসেবে ইন্টার পড়ুয়া নিব্বি মায়ের হেব্বি পছন্দ। তামজিদ, আরেকদিন এই জাতীয় কিছু বলবি তো যেভাবে জোর করে তোর সুন্নতে খাতনা করিয়ে দিয়েছিলাম, সেভাবে জোর করে ওই নিব্বির সাথে তোর বিয়েটাও দিয়ে দেবো, মনে রাখিস। বলা শেষ করে তাজদিদ উঠে দাঁড়ালো। টি শার্ট টান মেরে ঠিকঠাক করে পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেল। তামজিদ অতল পানিতে কোনো মতে ভেসে থেকেই চিল্লিয়ে বলল, আজ তুই যা করলি, অভিশাপ দিলাম ভাইয়া। তোর কপালে বেনারসির লাল বউ না, রাগের লাল হয়ে থাকা একটা বউ জুটবে, যে কিনা উঠতে বসতে এই পুকুরে ছুঁড়ে মারবে তোকে। সেকেন্ডে সেকেন্ডে তার রাগে ভস্য হয়ে যাবি তুই। নতুন ক্যাম্পাসে দীপান্বিতা না, রাগান্বিতা পেতে চলেছিস তুই, রাগান্বিতা। তাজদিদ থামলো, নীরস চাহনিতে তাকালো ভাইয়ের দিকে, তারপর তাকালো পায়ের নিচে থাকা বৃক্ষরাজের দিকে। কি ভেবে আনমনে বলে ওঠে, আমার ভাবনা থেকে দূরে থাকুন মিস তাথই আলফাইজ। আপনার আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। বড়সড় ঘরটায় জানালা নেই, তবে ঘর আর ব্যালকনির মাঝে কাচের দেয়াল। সেখান দিয়ে বেলা 11টার সবখানি রোদ ভেতরে আসতে চাইছে, কিন্তু পারছে না। পর্দা টানিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। বিছানার ঠিক নিচেই পিঠ ঠেকিয়ে বসে আছে তাথই। ওর ঠোঁট শুকিয়ে এসেছে,
চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার ভেজা চুলগুলো ভিজিয়ে দিচ্ছে বেডশিট। দৃষ্টি ছাদের দিকে, কিন্তু চোখে ভাসছে নানা মুহূর্ত, ওকে পাওয়ার জন্য অন্তর করা পাগলামোগুলো। অথয়ের যেদিই মনে বরাবরই কেবল একটাই মতবাদ ছিল, পুরুষ মানুষ কখনো কাউকে ভালোবাসে না, ওকে কেউ ভালোবাসতেই পারবে না। কিন্তু নানাভাবে নানা পাগলামিতে সে বেড়াবেদ করেছিল অন্তু, যে তাথই কিনা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পুরুষ, নিজের বাবা ভাইকেও কোনোদিন গুরুত্ব দেয়নি। প্রথমবারের মতো সেই তাথই কোনো পুরুষের প্রেমকে স্বীকার করে নিয়েছিল। তাথই মেনে নিয়েছিল ওকে বোঝার মতো, ভালোবাসার মতো পৃথিবীতে কেবল একজনই আছে, সেটা অন্তু। কিন্তু না, সময় এবারেও ওকে বুঝিয়ে দিল ছেলেরা ভালোবাসতে জানে না, যা দেখায় সেটা কেবলই নাটক, ছলনা। ওর জন্য আকাশ পাতাল এক করে দিতে চাওয়া সেই অন্তু আজ বদলে গেছে, এমনভাবে বদলে গেছে যে ওকে ছেড়ে অন্য কারো সাথে সংসার করছে সে। ওদের নতুন সংসারের আজ 1 সপ্তাহ পূর্ণ হলো। তাথইয়ের চোখের কোনা বেয়ে জল গড়ায়। কি মনে করে উঠে কাবাটের দিকে এগোয়, কাবাট হাতড়ে খুঁজে বের করে 2টো আংটি, একটা ব্রেসলেট আর একটা প্যান্ডেন্ট। ওগুলো দেখে দাঁতে দাঁত চেপে যায় তাথইর, ছুঁড়ে মারে দরজার দিকে। পায়ের নিচে আংটি, ব্রেসলেট আর পেন্ডেন্ট দেখে দরজাতেই থেমে যায় তুল্য। পুরো ঘরে চোখ বুলায়ও, পুরো 1 সপ্তাহ এ ঘরে আসেনি কেউ। তাথই দিনে একবার করে নিচে নেমেছে, 1-2টো ফল আর ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে ঢুকেছে। জোর করে বেঁচে থাকার চেষ্টা যাকে বলে। ঘরের একটা জিনিসও নিজের জায়গায় ঠিকঠাক নেই। টেবিলের বই খাতা, সেলফের বই, শোপিস, ফুলদানি, দেয়ালের কাচের মোড়কের পেন্টিংগুলো সব ফ্লোরে পড়ে আছে। মেঝেতে কেবল কাগজ আর কাগজের টুকরো, কাচের দেয়ালের সাদা পাতলা পর্দাটুকু টেনে ছিঁড়ে ফেলা, বিছানার চাদর উল্টাপাল্টা করে দেওয়া, ফুলদানির নকল ফুল, দেয়ালে আটা নকল পাতা সব বিক্ষিপ্তভাবে পড়ে আছে নিচে। বেডসাইড টেবিলে থাকা ল্যাম্পপোস্টটাও ছাড় পায়নি। তাথই তুল্যকে দেখেনি। অন্তর দেওয়া জিনিসপত্র ছুঁড়ে মেরে বিছানায় গেছে সে। 1 পা ভাঁজ করে বসে দ্রুততার সাথে ল্যাপটপ খুলল সে, নাক টেনে কিবোর্ডে আঙ্গুল চালাতে লাগলো। তুল্য ওর পেছনে দাঁড়ালো, সার্ভ বয়কে ইশারা করলো কিছু একটা। সে চুপচাপ ওয়ার্ড্রপের উপর হাতের ট্রেটা রেখে চলে গেল। তাথই নিজের ঠোঁট কামড়ে ধরে ল্যাপটপে ব্যস্ত। তুল্য নিচ থেকে আংটিগুলো তুলে হাতে নিয়ে বলল, কোনটি আসল ডায়মন্ড আর কোনটি নকল সেটা আজও বুঝে উঠতে পারলি না তাথই। তাথই শক্ত চোখে তাকালো, বলল, নক না করে ভেতরে এসছিস কেন? তুল্য পাত্তা দিল না। ভেতরে ঢুকে ট্রে থেকে বারুটির 1 ফালি হাতে নিল, চাকুতে জ্যাম নিয়ে বারুটিতে লাগিয়ে তাতে কামড় বসালো। লাফিয়ে লাফিয়ে কাচের টুকরো পার করে তাথইয়ের বিছানার কাছে এসে দাঁড়ালো। ডান হাতের পাউরুটি ধরে রেখে বা হাত প্যান্টের পকেটে গুজলো, চিবোতে চিবোতে বলল, তোর ভাই হয়ে পড়ে গেছি বিপদে। হেড অফ এক্সাম পিয়নের মতো খাটাচ্ছে আমাকে, তোকে দেখা করতে বলেছে। অ্যাটেন্ডেন্স 60-র কম হয়ে গেছে নাকি? তুল্য প্রশ্নসূচক দৃষ্টিতে বোনের দিকে মাথা ঝুঁকালো। তাথইয়ে তেমনই শক্ত চাহনি। ছোটবেলা থেকে ওরা 2 ভাই বোন যথেষ্ট মেধাবী। জীবনের কোনো তাল ঠিক না থাকলেও পড়াশোনা ঠিকঠাক মতোই ধরে রেখেছে দুজনেই। অবশ্য এরও কারণ আছে, একই বিভাগে পড়াশোনা করেছে ওরা, তাই দুজনের কারোরই কিছু এদিক ওদিক হলে খবর নেওয়াটা আহামরি কিছুই না। জবাব না পেয়ে তুল্য ঘাড় ঘুরিয়ে ওর ল্যাপটপের দিকে তাকালো। অনেকগুলো ফাইল ডিলিট হচ্ছে সেখানে। তুল্য তাচ্ছিল্য হেসে বলে, আসলেও তুই একটা লেম, জানিস না স্মৃতি হত্যার চেয়ে আত্মহত্যা সহজ। এই যে না খেয়ে আছিস, কদিন পর এমনিতেও মরে যাবি, এই ছবিটবি ডিলিট করা কি দরকার? গেট আউট অফ মাই রুম তুল্য। রাগে গর্জে উঠে তাথই, ঠেলে ল্যাপটপটাও নিচে ফেলে দেয়। ওর চিৎকারে কেঁপে উঠে পুরো অম্বিনুর। তুল্য পকেট থেকে হাত বের করে উঁচিয়ে বলল, রিল্যাক্স বেহেন, রিল্যাক্স। তাথই রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। তুল্য পাউরুটিটা পুরোপুরি মুখে নিয়ে বলল, আমি তো তোকে ভালো পরামর্শ দিতে এসেছিলাম, বুঝলি না? অবশ্য তুই ভালো হলে তবে তো আমার ভালো পরামর্শ কানে তুলবি, সে যাকে। আসলে ব্যাপারটা কি বলতো, তুইও বালফেসকে আমার 1 বিন্দুও বিশ্বাস নেই, তাই তোকে একটু আলাদাভাবে ট্রিট করি। প্রপার্টির 50% শেয়ার করার মতো বাড়ে দিলওয়ালা আমি নই। আই ওয়ান্ট টোটাল 100% অফ ইট। তাথই বিছানা ছাড়লো, ঘরের এক কোণে থাকা হকি স্টিক নিয়ে ছোট্ট সেন্টার টেবিলের দিকে এগোলো।
তুল্য ঠোঁট টিপে হাসছে। ঘরে রইল একটা বস্তুই অক্ষত ছিল, আর সেটাও এখন নজরে পড়ে গেছে তাথয়ে। সেকেন্ড পাঁচেকের মধ্যে তীব্র আওয়াজে চোখ খিচে বন্ধ করে নিল তুল্য। দুদণ্ড সময় নিয়ে চোখ মেলে দেখে সত্যিই টেবিলটা ভেঙে একাকার। তাথই হকি স্টিক মেঝে ছুঁয়ে ছুঁয়ে এলোমেলো পায়ে ভাইয়ের দিকে এগোলো। ওর চোখে চোখ রেখে বলল, এই প্রপার্টির 100 কেন, 50 কেন, 0.001 তোর জুটবে না। এভাবেই তোর স্বপ্ন ভেঙে চুরমার করে দিব আমি তুল্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুল্য হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। তাথইয়ের মাথার এলোমেলো চুলে আঙ্গুল চালিয়ে বলল, তার আগে বেঁচে থাক। লম্বা লম্বা পা ফেলে মেঝের কাজ ডিঙিয়ে দরজা অবধি পৌঁছালো তুল্য। ট্রে থেকে এক টুকরো আপেল নিয়ে মুখে পুরে বেরিয়ে আসলো রুম থেকে। তাথই ধপ করে বিছানায় বসে পড়ে, এক দৃষ্টিতে তাকিয়ে রয় মেঝের দিকে। তুল্য ভুল বলেনি, বেঁচে থাকাটা ওর জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। ওর জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। তুল্য করিডোরে আসতে অসতর্কতার জন্য ধাক্কা খায় কারো সাথে। চোখ তুলে তাকালো। এতক্ষণ ঠিকঠাক থাকলেও সামনের দুজনকে দেখে তৎক্ষণাৎ মেজাজ বিগড়ে গেল ওর। দুজনের একজনের নাম রুমন, হ্যাংলা পাতলা ছেলেটা তাথইয়ের স্কুলের বন্ধু। আপাতত নাট্যকলায় পড়ছে। রুমনের বৈশিষ্ট্য ছেলে হলেও ছোটবেলা থেকে মেয়েলি স্বভাব নিয়েই চলাফেরা করে ও। ওর কথা বলার ভঙ্গিমা, চলাফেরা সবই মেয়েদের মতো। মাথার চুলও ঘাড় অব্দি। বেশভূষাতেই বোঝা যায় নারী সত্তা তার অনেক প্রিয়। আজও তার ভিন্নতার না। টি শার্টের সাথে ওড়নার মতো কিছু একটা গলায় মুড়িয়ে রেখেছে। হাতে আংটি, ঢোলাঢালা জিন্স পরিহিত রুমন তুল্যকে দেখেই সুর তুলে বলল, হাই হ্যান্ডসাম, কেমন আছো? ধাক্কাটা সবসময় শালির সাথে না খেয়ে কখনো আমার সাথে খেয়েও তো পারো। তুল্য পাশে তাকালো। শার্লি নামক মানবী ওর দিকে বিরক্তি নিয়ে তাকায়। তাথইয়ের সাথে শার্লি চেনা জানা ভার্সিটিতে এসে, একই ডিপার্টমেন্টে ওরা। ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে এদের তিনজনকে একসাথেই পাওয়া যায়। বেশ ভালো মতোই তাথইয়ের স্বভাবকে বুঝে গেছে ওরা দুজন। তবে শার্লি রুমনের উল্টো। মেয়ে হওয়া সত্ত্বেও তার মাঝে মেয়েদের কোনো বেশভূষণ নেই। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরিহিত, হাতা গোটানো, হাতে মোটা ফিতের ঘড়ি, পায়ে সাদা বুট। তুল্য ভেবে পায় না দুনিয়ার সবচেয়ে আজব প্রাণী দুটোকেই তাথই একসাথেই কি করে জুটালো। তুল্য মেজাজ দেখিয়ে শার্লিকে বলল, তোরা এখানে কেন? তোদের না বারণ করেছি তাথইয়ের সাথে মিশতে? শার্লি ওর কথাকে বিন্দুমাত্র পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। ওর এমন গা ঝাড়া ভাব দেখে তুল্যর রাগ মাথা চাড়া দিল। চেঁচাতে যাবে, রুমন তৎক্ষণাৎ ওর পথ আগলে দাঁড়ালো। ওর বুকে আঙ্গুল ঠেকিয়ে জড়ানো কণ্ঠে বলল, তাথইয়ের সাথে মিশবো না তো কার সাথে মিশবো হ্যান্ডসাম? তুমি ফ্রি আছো? তুল্য অন্যদিকে ফিরে মুখ দিয়ে শ্বাস ফেলল। ওর বরাবরই আশ্চর্য হয় এটা ভেবে এত রাগী তাথই এটাকে সহ্য করে কিভাবে। এইটা যন্ত্রণায় কবে যে নিজেই না সুইসাইড করে কি ভেবে পরপরই রুমনের দিকে তাকিয়ে জোরালো হাসি দিল তুল্য। দুষ্টমি মিশ্রিত কণ্ঠে বলল, ইয়াহ বেব, তোর জন্য আজ আমি পুরোপুরি ফ্রি। সকালে জিমে যাইনি, সো ইউ উইল বি মাই বারবেল। তুল্যর বুক থেকে আঙ্গুল সরিয়ে নিল রুমন। চকচকে চোখে চেয়ে আঙ্গুল কামড়ে ধরল নিজে। উত্তেজিত হয়ে বলে, ইয়েস প্লিজ। তুল্য সময় নেয়নি, শুধু ডান হাতে জড়িয়ে রুমনকে অনেকটা উঁচু করে নেয়। রুমন কিছু বুঝে ওঠার আগেই তুল্য করিডোরের কিনারায় চলে আসে। দুহাতে উঁচু করে ওকে নিচতলা থেকে ফেলে দেবার ভঙ্গিমায় ঝুলিয়ে দেয়। অবস্থার টের পেতে আত্মা বেরিয়ে যাবার উপক্রম হয় রুমনের। চোখ জোড়া ও বিস্ফোরিত। তুল্য কেবল এক হাতে ওর হাত জড়িয়ে রেখে ওর কানের কাছে মুখ নিল, ফিসফিসিয়ে বলল, নাও টেল মি বেব, উইল ইউ মি মাই আনবেয়ারেবল ডাম্বেল? রুমন আতকে উঠে তুল্য টি শার্ট খামচে ধরে। নিচ থেকে তাকাতেই জান উড়ে যাওয়ার অবস্থা হচ্ছে ওর। ভয় পেয়ে ভেবে করে কেঁদে দিয়ে বলে, না তুল্য প্লিজ, আমার ওজন মাত্র 43। শুধু আমাকে কেন, আমার মতো আরও 3টাকে হাওয়ায় নাচাতে পারো তুমি। প্লিজ আমাকে আনবেহারেল বলো না। আমি আর তোমার মার্বেল হতে চাইবো না। প্লিজ এবারের মতো ছেলে দাও, প্লিজ প্লিজ। ওকে সাল্লাম। তুল্য হাত আলগা করতে যাচ্ছিল, রুমন হাউমাউ করে কেঁদে ওঠে। শার্লি তাথইয়ের রুমের অবস্থা দেখে ইতিমধ্যে স্তব্ধ হয়ে গেছে। তাথইকে ডাকা হয়নি ওর। রুমনের চিৎকার শুনে আবারও রুমের বাইরে ছুট লাগায়।
শব্দটা কানে আসে তাথইয়েরও। গলাটা রুমনের টের পেয়ে বেরিয়ে আসে ও। বেরিয়ে দেখে করিডোরের রেলিংয়ের নিচে তুল্যের হাতে রুমন ঝুলছে আর কাঁদছে। তাদের হনহনিয়ে এগিয়ে আসলো। তুল্যের আরেকটা হাত টান মেরে চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? লিভ হিম, ড্যাম ইট, লিভ হিম। আগে বল, ও হিম নাকি হার, তারপর সার্সি। তাথই এক পলক তুল্যর দিকে তাকিয়ে নিজেই হাত বাড়ালো রুমনের দিকে। শব্দ শুনে তৈয়ব আলফেজাও সোফা থেকে এগিয়ে এসে উপরে তাকালেন। উপরতলার অবস্থা দেখে ধমকের স্বরে বলেন, কি হচ্ছেটা কি তুল্য? অথই বাসাকে পুরো সার্কাস বানিয়ে দিয়েছো দুজনে মিলে। তুল্যর এতক্ষণ বেশ মজা লাগলো, এবার রাগ হলো। তৈয়ব আলফেজের মতো মানুষ ওর ভুল ধরুক সেটাও চায় না। রুমনকে টেনে উপরে উঠায়ও। রুমনের কাশি উঠে গেছে। তাথই তুল্যের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, নেক্সট টাইম ওদের সাথে মিসবিহেভ করলে আমি তোকে ছেড়ে কথা বলবো না তুল্য। তার চেয়ে বরং এটাকে বল আমার ত্রিসীমানায় না আসতে। পারলে তুইও দূরে থাক, ওদের জন্য তুইও মানুষ চিনতে ভুল করছিস। ছেলে মেয়ে সাজে, মেয়ের ছেলে, আর অন্তু লম্পট থেকে সাধু। হাত ঝাড়া মেরে তুল্য আরেক পলক রুমনের দিকে তাকায়, তারপর চলে যায় ওখান থেকে। শার্লি এগিয়ে আসে, ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল রুমনকে। তুল্য আড়াল হতেই তাথই রুমনের কলার চেপে ধরলো। কড়া গলায় বলল, পিরিত উতলেতেছে বলে আমাকে দেখতে এসছিস মানলাম, তুল্যর গায়ে পড়তে যাস কেন? ইচ্ছে তো করছে আমি তোকে এখন নিচে ফেলে দিই, ইডিয়েট। ধাক্কা মেরে রুমনকে পেছনে ঠেলে দিল তাথই। তারপর নিজের ঘরে গিয়ে আবারও দরজা লাগিয়ে দিল শব্দ করে। শার্লি রুমন পাথরের মতো দাঁড়িয়ে রইল। একে অপরের দিকে ফাঁকা দৃষ্টিতে চেয়ে রইল দুজন। ওদের মন বোধ হয়ে একই কথাই আওড়ালো। ওরা অনন্ত জলিল স্যারের তৈরি করা কোনো এক ছায়াছবির দর্শক, আর সে ছবির নাম রাগ দ্য আলফেজ ডটার অ্যান্ড সন। অন্তু ভাই তোমাকে ঠকায়নি তাথই, তুমি নিজে হারিয়েছো তাকে। অতি সাবলীলভাবে কথাটা বলল সামনের মেয়েটা। ওর নিমিলিত চোখে চোখ রেখে টেবিলে রাখা দুহাত মুঠো করে নিল তাথই। মেয়েটা ওর থেকে চোখ নামিয়ে নিল। দুদণ্ড এদিক ওদিক তাকিয়ে আবারও দৃষ্টি তুলে বলল, সবাই জানছে ভার্সিটির নজর কারো জুটিটা শেষ হওয়ার জন্য দায়ী অন্তু ভাই, সত্যিই কি তাই তাথই? মন থেকে বলো তো, তোমাদের বিচ্ছেদের জন্য কি ভাই দায়ী? সে কি সত্যিই তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল, নাকি ঠকে যাওয়া থেকে বাঁচতে তোমার থেকে দূরে সরে গেল? কোনটা? স্টপ ব্লেমিং মি আলো, আমার সহ্য হচ্ছে না তোমার এই সব কথা। বলেই বড় একটা দম ছাড়লো তাথই। রাগে রীতিমতো কাঁপছে সে। আলো ক্ষুদ্র শ্বাস ফেলল। দুনিয়াতে ওই একটা মানুষ যার সাথে এখনো অবধি তাথই উচ্চস্বরে কথা বলেনি। প্রথম সেমিস্টারের রেজাল্টের পর ডিপার্টমেন্টের তৃতীয় স্থান দখল করা মেয়েটা আলো। তার আগ অবধি ওকে কেউই না চিনলেও রেজাল্টের পর সবার পরিচিত মুখ হয়ে ওঠে। তবে তাথইয়ের সাথে ওর কথাবার্তার শুরুটা আলাদাভাবে হয়েছিল। একবার পরীক্ষার প্রশ্নে টপিকের বাইরে থেকে কিছু প্রশ্ন এসেছিল। পুরো ক্লাসে হুল্লোড় পড়ে গেলেও সবগুলো প্রশ্নের উত্তর লিখেছিল তাথই। বাকি সবের উন্মাদনা দেখে পরীক্ষার 1 ঘন্টা পেরোনোর পর পরীক্ষক এসে প্রশ্ন শুধরে দেন, সাথে অতিরিক্ত সময়ও বরাদ্দ করেন। কিন্তু তাথইয়ের তাতে অমত ছিল। ওর অন্য দরকারি কাজ আছে। অতিরিক্ত 1 ঘন্টা পরীক্ষা দেবে না ও, তাই ও আগের প্রশ্নেই পরীক্ষা দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল। পরীক্ষক বাদ সাধলেন, এক তাথইকে আলাদা প্রশ্নে পরীক্ষা দিতে দেবেন না উনি। অনেকবার বলার পর এক পর্যায়ে তাথই রাগটা এত বেশি বেড়ে গিয়েছিল যে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বেরিয়ে যায় সে। পুরো ক্লাস হতভম্ব হয়ে তাকিয়েছিল শুধু, কিন্তু আলো বসে থাকেনি। ওয়াশরুমের কথা বলে বেরিয়ে আসে ও। ছুটে এসে তাথইয়ের পথ আগলে দাঁড়ায়। ভ্রুকুটি করে ওর দিকেই তাকিয়েছিল তাথই। আলোর মুখটা পরিচিত লাগেনি ওর সেদিন। আলো জানতে চায় ও কেন বেরিয়ে আসে। ঠিক সে সময় তাথইয়ের ফোনে কল আসে একটা। জবাব না দিয়ে ফোন কানে তুলেও আলোকে পাশ কাটিয়ে যেতে যেতে ফোনে বলে, হ্যাঁ আসছি আমি, যত ব্লাড লাগে দেব, সমস্যা নেই। রকচটা মেয়েটাকে সেদিন কেবল বিস্ময় নিয়ে দেখেছিল আলো, আর বিস্ময়ে মিশেছিল সীমাহীন মুগ্ধতা। ক্লাসের আরও কিছু ছেলেমেয়েকে নিয়ে সোজা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চলে যায় আলো। তাথইয়ের হয়ে ওর পুনরায় পরীক্ষা নেবার জন্য আবেদন করে, আর ওর সে আবেদন মঞ্জুরও হয়। আলোর অনাকাঙ্ক্ষিত কাজটা দমিয়ে দেয় তাথইকে। পরিচয় হয় ওদের। তাথই জানতে পারে নিম্নবিত্ত পরিবারের মেজো মেয়ে আলো। টিউশন করিয়ে একাধারে নিজে পড়ছে, ছোট বোনকেও পড়াচ্ছে। বাড়িতে মা বোন বাবার ভরণ পোষণ করছে।
তারপর থেকেই আলো হয়ে ওঠে ওর সম্মানের নাম, এক এবং একমাত্র। ঘরে বাইরে সব মিলিয়ে তাথই যার কথা কান পেতে শোনে সেটা আলো। আজও তার বিপরীত হলো না। নোটস নিতে সেমিনারে এসে আলোর এক একটা কথা শুনলো তাথই। ছলছল চোখে চেয়ে বলল, আমার ভুলটা কোথায়? টুপটাপ জল গড়ায় তাথইয়ের চোখ থেকে। আশেপাশে তাকায় আলো। লুকিয়ে চুরিয়ে হলেও সবাই কম বেশি তাথইকে দেখছে। এতগুলো দিনে যাকে না হাসতে দেখেছে, না করা কথায় চুপ থাকতে, সেই মেয়েটা আজ প্রকাশ্য কাঁদছে। তাথইয়ের মুঠো করা হাত মুঠোয় করে নিল আলো। নমনীয় কণ্ঠে বলল, লাভ ইউ টু বলার পরিবর্তে শেষ কবে নিজে থেকে অন্তু ভাইকে ভালোবাসি বলেছ? 6 মাসে একবারও বলেছিলে? প্রশ্নটা শুনেই তাথই আলোর দিকে দৃষ্টিচ্যুত করলো। নীরবতার জবাব বুঝে নিল আলো। আবারও বলল, শেষ কবে অন্তু ভাইয়ের অনুপস্থিতিতে ভাইকে মিস করেছ? কবে তার জন্য নিজেকে সাজিয়েছ? কবে তাকে বলেছ তোমাকে নিয়ে বেরোতে? কবে তার বলার আগে বলেছ লাভ ইউ? নিজে থেকে কখনো তাকে গিয়ে বলেছ তুমি তাকে ভালোবাসো? ইউ হ্যাভ রিলেশনশিপ। জবাব দিয়ে আলোর হাত থেকে হাত সরিয়ে নিল তাথই। আলো সামনে থেকে উঠে টেবিলে ঘুরে এসে তাথইয়ের পাশের চেয়ারটায় বসে আবারও ওর হাত মুঠো করে নিয়ে বলল, হ্যাঁ, কেবল একটা সম্পর্ক ছিল তোমাদের, যেটাতে ভালোবাসা ছিল শুধু অন্তু ভাইয়ের, আর তোমার কেবল সঙ্গ ছিল, তার বেশি কিছু না। ভাই তো ভালোবেসেছিল তোমাকে, কিন্তু তুমি তাকে ভালোবাসোনি। নিজেকে অ্যাকোম্পানিড বুঝাতে তাকে হ্যাঁ বলেছিলে শুধু, এটা তুমিও জানো। তাথই চুপ। আলো ওর চোখের কোণা মুছে নিল। উকি দিয়ে ওর শক্তপোক্ত মুখটা দেখে নিল একবার। তারপর থুতনি ধরে ওকে নিজের দিকে ঘোরালো। বলল, ভালোবাসা নামক 4 অক্ষরের শব্দটা অনেক জটিল তাথই। এই 4 অক্ষরের শব্দে মানুষ নিঃস্ব হয়, দিশেহারা হয়। এই 4 অক্ষরের শব্দ মানুষকে সব করতে শেখায়, নিজেকে গড়তে, পৃথিবীর সব নিয়মকে ভাঙতে, সব। এই 4 বর্ণের অনুভূতি তোমায় 4 বার মৃত্যু পরিমাণ যন্ত্রণা দেবে, আবার 4 বার নবজন্মের সুখ দেবে। এত সহজে ভালোবাসা হয় না। লাভ ইউর বিপরীতে লাভ ইউ টু বললেই ভালোবাসা হয় না। আর ভালোবাসলে তাকে ঘৃণা করা যায় না, থমকে যেতে হয়, ওই একজনে আটকে যেতে হয় আজন্মের তরে। যে অনুভূতি আমাকে আটকে দেবে সেই বিস্তৃত 4 বর্ণের অনুভূতির কোনো প্রয়োজন আমার নেই আলো। ভাগ্যিস আমি ভালোবাসতে জানি না। আলোর হাত সরিয়ে দিয়ে বই নিয়ে উঠে আসছিল তাথই। আলো পেছনে বসা থেকে উঠে বলল, সেটা তো ভাবছি যে তুমিই ছুটেছো ভালোবাসবে না বলে। সে তুমিই যখন কাউকে ভালোবাসবে, তা কতটা ভয়ানক হবে। ভদ্রলোক নিঃসন্দেহে ভাগ্যবান। তাথই আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পদে বেরিয়ে আসলো ওখান থেকে। মূল ভবন থেকে বেরোতেই দেখে রুমন সামনেই সিঁড়িতে বসে আছে। নেল কাটার দিয়ে বাঁ হাতে নখ পলিশ করছে আর ফু দিচ্ছে। ঠিক পাশে জিন্স জ্যাক শার্ট পরিহিত শার্লি দাঁড়ানো, দেয়ালে একবার ঠেকিয়ে দাঁড়ানো। বৃদ্ধাঙ্গুল প্যান্টের পকেটে বাজিয়ে বিরক্তি নিয়ে নখের প্রতি রুমানের যত্নশীলতা পরখ করছেও। তাথই এগোলো। ওকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে সোজা হয়ে দাঁড়ালো শার্লি। তাথই আগের দিন মেসেজ করে স্পষ্ট জানিয়েছিল কাল ক্যাম্পাসে যাবে। তোদের দুটোকে আমার ধারের কাছেও যেন না দেখি। শার্লি মানলেও মানেনি রুমন। শার্লি জানতো তাথই নোটস নিতে সেমিনারে যাবে। 2 বছরের ভার্সিটি জীবনে সেখানে একবারের জন্য ওকে দেয়নিও, কিন্তু রুমনকে নিয়ে আজ ঠিকই চলে এসেছে। তাথইয়ের চাউনি দেখে কিছুটা জড়সড় হয়ে গেল শার্লি। আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না, রোমন নিয়ে এসেছে আমাকে। এতক্ষণ নিজের মতো ব্যস্ত থাকলেও শার্লির কথায় ঘাট তুলল রুমন। তাথইকে দেখে ফোকলা একটা হাসি দিল। ওর রাগকে মাথাচাড়া দেওয়ার আগে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল, তোকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে, একদম বারবি। তাথইয়ের মেজাজ যেন আরো বিগড়ে গেল। ডান হাতে বই খাতা থাকায় বা হাতেই রুমনের মাথায় মার লাগালো। ঝোঁক সামলাতে না পেরে সিঁড়িতে বসা অবস্থা থেকেই মুখ থুবড়ে নিচে ঘাসের মধ্যে গিয়ে পড়ল রুমন। এমনিতেও ওজন কম বলে বাতাসের আগে আগেই ছোটেও। তার উপর এই মুহূর্তে তাথইয়ের মারের জন্য মোটেও প্রস্তুত ছিল না। গায়ে একটু বল পড়তেই সবটা সম্মুখী ত্বরণ দেখিয়ে দিয়েছে। রুমন পড়তে পড়তে মেয়েলি ভঙ্গিতে গেয়ে উঠল, মার ডালা, আল্লাহ মার ডালা। তাথইয়ের পায়ের তলা গরম হয়ে গেল। শুধু ক্ষান্ত হলো না রুমন, ঘাসের মধ্যে মুখ গুজে রেখে আবারও বলে ওঠে, বেশি পছন্দ হলে বল, একেবারে মাটিতে মিশিয়ে দেবার
পর্যায়ে পাঠিয়ে দিই। তাথইয়ের করা কথায় রোমন মাথা তুলল, মুখ বাঁকিয়ে কাঁধের ব্যাগ থেকে ছোট্ট আয়না আর টিস্যু বের করলো। চেহারা দেখে মুখে লেগে থাকা মাটি মুছতে মুছতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।